সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হবে নতুন বাংলাদেশ গড়ার সনদ। এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতির পুনরুত্থানের স্বপ্ন সঠিকভাবে ধারণ করতে পারাটা সংস্কার প্রস্তাবের প্রধান বিবেচ্য বিষয়। দুপুরে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। নানা পক্ষের মতামতের ভিত্তিতে 3.5 মাস পর প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ সংস্কার কমিশন। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারের ক্ষমতা কাঠামো, সংসদের ধরনসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন 4 সংস্কার কমিশনের প্রধান। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকাল 11:30টার দিকে সদস্যদের নিয়ে এক এক করে প্রতিবেদন জমা দেন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশনের প্রধানরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তার প্রতিফলন থাকতে হবে সংস্কার প্রস্তাবে। আজকে যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম, ডেফিনেটলি এটা ইন্টেলেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য, কিন্তু আজকের গুরুত্বটা ইন্টেলেকচুয়াল এক্সেলেন্সের জন্য। আমরা মানুষের মনোভাবকে, মানুষের স্বপ্নকে এর মধ্যে ধারণ করতে পেরেছি কিনা সেগুলোর মধ্যে অংশীজনদের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্য প্রতিষ্ঠার জন্য যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, কিভাবে তাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একাকার হয়ে যাবে, তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যেটা উদ্দেশ্য করলে এটা গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়। ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার ভেঙে যাবে। জাতীয় কমিটমেন্ট, এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হলে বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন গঠন করেন প্রধান উপদেষ্টা। আমাদের পদ্ধতির পরিবর্তন দরকার, আমাদের প্রতিষ্ঠানের পরিবর্তন দরকার, আইনি কাঠামোতে পরিবর্তন দরকার। নির্বাচন কমিশনের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ নির্বাচন কমিশনের কে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, তাদেরকে আরো শক্তিশালী করা এবং তাদের একই সাথে তারা যাতে অতীতের মতো যে নির্বাচন কমিশন আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, সেই রকম ব্যবস্থা যাতে সৃষ্টি না হয়। সংসদ সদস্যরাই তাদের দলের নেতা নেত্রীদেরকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনতে পারে, কারণ তারা তো প্রতিনিধি, মানুষ তো তাদের পাঠিয়েছে এই কারণেই। সেটা যদি আমরা করতে পারি তাহলে একটা ছোট আকারের উচ্চ কক্ষ, পৃথিবীতে সর্বত্রই তাই, উচ্চ কক্ষ ছোটই হয়। ধরুন যদি নিম্নকক্ষ 400 জনের হয়, তাহলে ধরুন 100 জনের একটা হতে পারে, এরকম একটা বিবেচনা আছে। তো সেখানেও আবার বিভিন্ন রকম প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, একটা পথ পদ্ধতি তৈরি করতে হবে যাতে সকলে অংশগ্রহণ করতে পারে। 3 মাসের বেশি সময় ধরে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের কাছ থেকে মতামত সংগ্রহ করে কমিশনগুলো। আগামী নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে সংস্কার হবে এবং তা পরবর্তী সময়ে আইন করা হবে। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 1 মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ আর ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। এ সময় সব সংস্কার কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে বলে জানানো হয়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4টি সংস্কার কমিশন। এ বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রেস উইং। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সব সংস্কার কমিশনগুলোর মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। আর সংস্কার ইস্যুতে আগামী মাসেই রাজনৈতিক দলগুলোর সাথেও বসবেন তারা। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে। কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আনুষ্ঠানিক আলোচনাটা
আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবে ফেব্রুয়ারি মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। সবার ঐকমত্যের ভিত্তিতে হওয়া সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আইন করার কথাও জানান উপদেষ্টারা। যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। জুলাই গণহত্যার বিচারে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং মার্চ থেকে শুনানি শুরু হবে বলেও জানান আইন উপদেষ্টা। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। আমরা যে গতিতে এগোচ্ছি, ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারব। বিচারের পর রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান আসিফ নজরুল। আমাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সকল সিদ্ধান্ত নেওয়া হবে। সেজন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐক্য কমিশনও গঠন করা হয়েছে বলে জানান উপদেষ্টারা। জুলাই গণঅভ্যুত্থানের যেই জন আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যেই আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, প্রতিহিংসা ও বিদ্বেষ থেকে এই বিচার করা হয়েছিল। মামলায় খালেদা জিয়া সহ 6 আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মেলেনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছর এবং তারেক রহমান সহ 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে ওই বছরের 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। পরে আপিল করেন বেগম খালেদা জিয়া সহ 3 আসামি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 3 জন আপিল করেননি। 4 দিন শুনানি শেষে বুধবার সব আসামিকে খালাস দিয়ে রায় দেন আপিল বিভাগ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, রায়টি সর্বসম্মত সিদ্ধান্তে দেয়া হচ্ছে। খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি নিরপরাধ। মামলায় আইনের অপপ্রয়োগ আর পুরো বিচারের প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন, এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চিরসমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। আদালতের মাধ্যমে প্রমাণিত হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট। মামলাটি প্রতিহিংসামূলক ছিল বলে স্বীকার করেছে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনও। দুদকের আইনজীবী বলেন, মামলাটি শুরুর দিকেই বাতিল করা যুক্তিসঙ্গত ছিল। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। 4 দিন শোনার পরে আজকে রায় দিচ্ছে এবং পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেছে। বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে, আমার মনে হয় দ্যাট ইজ রাইট। 2018 সালের 8 ফেব্রুয়ারি এ মামলায় 5 বছরের সাজা হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে।
2 বছর 1 মাস 13 দিন জেল খাটার পর নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। এতিমদের টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত 1.5 দশক ধরে নানা রকম তুচ্ছ-তাচ্ছিল্য ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় এই মামলার গতিপথ। মামলার বাদী দুদক আদালতকে জানায় খালেদা জিয়াকে সাজা দেওয়ার মতো কোনো তথ্য উপাত্ত এ মামলায় ছিল না। আজ খালেদা জিয়াকে নিরপরাধ বলে রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বানিয়েছেন বলে তথ্য পেয়েছে দুদক। এই অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন। আর অবৈধ সম্পদের অভিযোগে সদ্য পদ হারানো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তার বোন, চাচা সহ পরিবারের 5 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। Thank you so much. 2023 সালের 1 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তিনি পান 8 ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেপালের শম্ভু আচার্য পান 2 ভোট। ওই নিয়োগে তখনই প্রশ্ন তোলে চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট। একটি দেশের প্রধানমন্ত্রীর মেয়ে হওয়ায় কম যোগ্যতা থাকার পরও পুতুল দায়িত্ব পেয়েছেন বলে দাবি করেন তারা। শেখ হাসিনার পতনের পর পুতুলের বিকল্প কাউকে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠায় অন্তর্বর্তী সরকার। এখন তার নিয়োগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিল দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির মামলা হলেই পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালকের পদ হারাবেন বিষয়টি তেমন নয়। সদস্য রাষ্ট্রে ভোটে 5 বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি। আবার এটিকে রাজনৈতিক প্রতিহিংসাও বলছেন অনেকেই, তবে তা অস্বীকার করেন দুদক মহাপরিচালক। আমাদের অনুসন্ধান দল এই বিষয়ে অত্যন্ত সচেতন। তারা এই বিষয়গুলো কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন না। এদিকে ব্রিটেনে মন্ত্রিত্ব হারানোর পর আরেক দুঃসংবাদ পেলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দুর্নীতির অভিযোগে তার বোন আজমিনা সিদ্দিক, চাচা শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জনাব তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 259 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর প্রায় 200 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে। বৈদেশিক যে কলগুলো এসে থাকে সেই কলের বিপরীতে বাংলাদেশে যে প্রাপ্য অর্থ সেটা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। মুখ্য সচিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সংস্কারের সংস্থাটির অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে আইনের সংস্কারের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। সংবাদ সম্মেলনে কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান জানান, দুদককে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে 5 ক্যাটাগরিতে 47 দফা সুপারিশ করা হয়েছে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী এসব পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই মনে করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
অনলাইন উপদেষ্টাদের উপস্থিতিতে আমাদের প্রতিবেদন জমা দিয়েছি। গত ৩ অক্টোবর কাজ শুরুর ৩ মাস ৭ দিন পর সংস্কার প্রতিবেদন জমা দেয় দুদক সংস্কার কমিশন। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। দুদক সংস্কারে রাষ্ট্রীয় উদ্যোগ ও আইনি সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি স্বার্থে কেউ যাতে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। একই সাথে বন্ধ করতে হবে উৎসবিহীন আয়ের বৈধতা দানের রাষ্ট্রীয় চর্চা। সবচেয়ে বেশি আলোচিত যে দুর্নীতি, উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং বিশেষ করে ব্যাংকিং খাত সহ বিভিন্ন খাতে যে অর্থ পাচার হয়েছে তার কিন্তু অন্যতম মাধ্যম ছিল বেনামি কোম্পানি বা প্রতিষ্ঠানের মাধ্যমে। এই ধারাটি এটা সম্ভব হয়েছে এই কারণে যে বেনামি মালিকানার স্বচ্ছতা নাই বা চূড়ান্ত যে কোনো প্রতিষ্ঠানের চূড়ান্ত মালিকানা কে সেটা বের করা কঠিন হয় এবং সেটার প্রকাশে কোনো বাধ্যবাধকতা নেই। এই কারণে আমরা সুপারিশ করছি যে আমাদের বাংলাদেশে একটি বেনামি মালিকানার বা চূড়ান্ত মালিকানা, বেনামি এবং চূড়ান্ত মালিকানার স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটা আইন লাগবে। দুদককে সাংবিধানিক স্বীকৃতি দেয়া কমিশনারের সংখ্যা ৩ থেকে ৫ জনে উন্নীত করা সহ কমিশনারের মেয়াদ ৪ বছর নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সংস্থাটির ভেতরের দুর্নীতি নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ শৃঙ্খলা অনুবিভাগ গঠন ও বেতন কাঠামো তৈরির সুপারিশ করা হয়েছে। সেই সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। একজনই পারে, ১০০% পারে মাফিয়া তৈরি করতে যে কোনো প্রতিষ্ঠানে। কাজেই সেটাকে ওই বিতর্কে গিয়ে লাভ নেই। আমরা একটা পরিবর্তিত প্রতিষ্ঠান দেখতে চাই, যে এখানে এরকম নেতৃত্ব থাকবে যাদের মধ্যে এই সৎসহযোগিতা থাকবে, যে কোনো প্রকার এই ধরনের মাফিয়া বা এই ধরনের প্রভাব থেকে তারা দূরে থাকবে। কিছু এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কিছু পেশাগত দক্ষতার অপরিহার্যতার অস্বীকার করার উপায় নাই। সরকারি কার্যক্রম, শুধু বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সরকারি খাতে। সরকারি কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এই নলেজটা বাদ দিয়ে যদি একটা দুদক গঠন করি আমরা, সেই দুদক কিন্তু সরকারি কার্যক্রমের ক্ষেত্রে দুর্নীতির চিহ্নিত করা এবং অভিযুক্ত করা বা মামলা করার ক্ষেত্রে কিন্তু দক্ষতাটা হারিয়ে ফেলবে বা কমে যাবে। কার্যকর দুদক গঠনে প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন জরুরি উল্লেখ করে কমিশন প্রধান বলেন, উদ্ভাবনী মাধ্যম ও কৌশল অনুসরণ করে টেকসই দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করতে হবে। একেবারে আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন দুদক পেয়েও যায়, তারপরেও যদি রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে তাহলে দুদকের ডেলিভারি করা কঠিন হবে। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ সম্পর্কে নির্বাচন কমিশন এখনও অবগত নয় বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এটা নিয়ে কাজ করার সময় এখনও আসেনি বলেও জানান তিনি। 2 দিনের সফরে এসে দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার গাইডলাইন অনুযায়ী 25 সালের ডিসেম্বর থেকে শুরু করে 26 সালের জুনের মাঝামাঝি নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। আমরা সংস্কার কমিশন যে সুপারিশ দেবেন সরকারের কাছে, এটার কন্টেন্ট সম্বন্ধে আমরা এখনো অবহিত নই। সুতরাং এটা নিয়ে কাজ করার এখনো আমার মনে হয় সময় আসে নাই। মাননীয় প্রধান উপদেষ্টা 2025 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2026 সালের জুনের মাঝে একটা উইন্ডো বলেছেন। আমরা আর্লিয়েস্ট ডেটটাকে ধরে নিয়েই এক ধরনের প্রস্তুতি নিচ্ছি। তবে তারপরেও যদি রাজনৈতিক মতৈক্য যেখানে গিয়ে দাঁড়াবে আমরা সেই অনুযায়ী ইলেকশন করব।